সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির ৩৬তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। শান্তি কমিটির চেয়ারম্যান হাশেম সাহেব যখন ঘুমোবার আয়োজন করছেন, তখন তার বাড়ির উঠানে কুকুর ডাকতে লাগলো। কুকুরের ডাকের সঙ্গে মনে হলো অনেক লোকজনও হাঁটাহাঁটি করছে। হাশেম চেয়ারম্যান ভীত গলায় বললেন, কে? রফিক বলল, চেয়ারম্যান সাহেব, আমি রফিক, উত্তরপাড়ার রফিক। কি চাও? একটু বাইরন, মুক্তির কমান্ডার সাহেব আসছেন। হাশেম চেয়ারম্যান একা বের হলেন না, তার সঙ্গে বিশাল বাড়ির কয়েকটা দরজা একসঙ্গে খুলে গেল। মেয়েদের কান্নাকাটি শুরু হয়ে গেল। এর মধ্যে একটি মেয়ে বেশ রূপবতী, সেই মনে হয় হাশেম চেয়ারম্যানের ভাটি অঞ্চলের স্ত্রী। হাশেম চেয়ারম্যানের হাতে টর্চ লাইট, গায়ে হাতকাটা পাঞ্জাবি, পরনে লুঙ্গি। তার কাছে মনে হচ্ছে লুঙ্গির আঁট নরম হয়ে এসেছে, যে কোনো সময় লুঙ্গি খুলে পড়ে যাবে। তিনি এক হাতে লুঙ্গি ধরে আছেন, আরেক হাতে টর্চ। তিনি ভীত গলায় বললেন, কে কে? নাইমুল বলল, আমরা মুক্তিবাহিনীর। আপনি ভালো আছেন? হাশেম চেয়ারম্যান জড়ানো গলায় বললেন, জি ভালো আছি, ভালো আছি। নাইমুল বলল, ভয় পাচ্ছেন নাকি? হাশেম চেয়ারম্যান তার জবাবে কাশতে শুরু করল। মেয়ে মহলে কান্নার শব্দ আরো জোরালো হলো। একজন বৃদ্ধা মহিলা ছুটে এসে হাশেম চেয়ারম্যানের হাত ধরল, সম্ভবত চেয়ারম্যান সাহেবের মা। বৃদ্ধা ফোঁপাতে ফোঁপাতে বলল, বাবারা, আমার একটা কথা শোনো। নাইমুল বলল, আপনি ভয় পাবেন না, আমি কখনো বাঙালি মারি না, কান্না বন্ধ করেন। সব মহিলার কান্না একসঙ্গে থেমে গেল। নাইমুল শান্ত গলায় বলল, আমার ছেলেরা এখানে এসেছে রেলের পুল উড়িয়ে দিতে। তারা এই কাজটা শেষ করে আপনার এখানে খানা খাবে। হাশেম চেয়ারম্যান বলল, অবশ্যই 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 খানা খাবেন, অবশ্যই। গরম ভাত করবেন, ঝাল দিয়ে মুরগির চালুন। বৃদ্ধা বললেন, বাবারা, পোলাও করি। করতে পারেন, অনেকদিন পোলাও খাওয়া হয় না। হাশেম চেয়ারম্যান বলল, আপনারা ঘরে এসে বসেন, চা খান, চা বানাতে বলি। নাইমুল বলল, চা খাবো না, আমরা এখন ব্রিজের কাছে যাব, আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আপনি থানায় যাবেন। থানায় গিয়ে মিলিটারি কমান্ডারকে বলবেন মুক্তিবাহিনী ঢুকেছে, তারা ব্রিজ উড়াতে এসেছে। যা সত্য তাই বলবেন। ব্রিজ উড়াবার পর আপনার বাড়িতে যে পোলাও এবং মুরগির মাংস খাবো তাও বলতে পারেন, অসুবিধা নাই। বৃদ্ধা বললেন, আমার ছেলে কোনোখানে যাবে না, তোমরা ফাঁকি দিয়া তারে ঘর থেকে বাইর করতেছ। টাকা পয়সা কি চাও বলো, দিতাছি। সিন্ধুকে স্বর্ণের অলংকার আছে, অলংকার নিবা? নাইমুল বলল, বুড়িমা, আপনি যদি আপনার ছেলেকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আমি যা বলছি তা করুন। আমি কথা চালাচালি পছন্দ করি না, একেবারেই করি না। রফিক বলল, চাচি আম্মা, আমরার কমান্ডার সাহেব এক কথার মানুষ, উনার কথা না শুনলে বিপদ আছে। নাইমুল রফিকের দিকে তাকিয়ে বলল, তুমি যাবে ব্রিজে, রাজাকার গ্রুপকে ব্রিজ উড়িয়ে দেওয়ার খবর দিবে। তুমি কাজটা ঠিক মতো করছো কিনা তা দেখার জন্য আড়াল থেকে তোমার পিছনে পিছনে আমাদের একজন যাবে। বেতালা কিছু সন্দেহ হলেই সে গুলি করবে, বুঝতে পারছো? রফিকের মুখ হা হয়ে গেল, চোখ কোটর থেকে আরো খানিকটা বের হয়ে এলো। গেরিলা অপারেশন বেশিরভাগ সময় দেখা যায় যা ভাবা গিয়েছিল তা হয় না। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত বদলাতে হয়। সবসময় যে সিদ্ধান্ত পাল্টাবার সুযোগ পাওয়া যায় তাও না। একটা মাঝারি আকৃতির দল কয়েকটা ভাগে ভাগ হয়ে গেলে তারা একত্রিত হবার আর সুযোগই পায় না। এই ক্ষেত্রে বিস্ময়করভাবে
সবকিছু হলো নাইমুলের পরিকল্পনা মতো। রাজাকারদের দল ব্রিজ আক্রমণ হবে খবর পাওয়া মাত্র 303 রাইফেল রেখে পালিয়ে গেল। থানা কম্পাউন্ড থেকে 8 জন মিলিটারির একটা ছোট্ট দল গেট থেকে বের হয়ে আবার ঢুকে পড়ল। নাইমুলের কাছে রাখা গ্রেনেড থ্রোয়ার ঠিকমতো কাজ করল। রাইফেলের নল থেকে 10-12 গজ দূরে গিয়েই ফাটল না। পরপর 2টা এনার্গা গ্রেনেড দেয়াল ফুটো করে ভেতরে ঢুকে গেল। রাস্তার পাশে অ্যাম্বুশ করে রাখা দলটাকে নাইমুল ঠিক সময়ে থানার 2 দিকে জড়ো করতে পারল। মিলিটারির অতি ক্ষুদ্র দলের কাছেও লাইট মেশিন গান থাকে। থানা থেকে লাইট মেশিন গানের কোনো গুলি এলো না। হয় তাদের এলএমজিতে কোনো সমস্যা হয়েছে, কিংবা তাদের গানার নেই। থেমে যাওয়া বৃষ্টি আবারও শুরু হলো। ঘন ঘন বাজ ডাকতে লাগলো। থানা কম্পাউন্ডের ভেতরে একটা তাল গাছে বাজ পড়ল। সেই শব্দ হলো ভয়াবহ। মিলিটারিরা এই বজ্রপাতকে অবশ্যই কামানের আক্রমণ বলে ধরে নিল। তারা গুলিবর্ষণ বন্ধ করল। বাঁশের মাথায় সাদা কাপড় ঝুলিয়ে তারা আত্মসমর্পণের ইঙ্গিত করল। নাইমুলের দল গুলিবর্ষণ বন্ধ করল। নাইমুল শান্ত কিন্তু উঁচু গলায় বলল, হ্যালো, কাম আউট, উই হ্যাভ স্টপড ফায়ারিং। মাত্র 5 জন মিলিটারির ছোট্ট একটা দল হাত উঁচু করে বের হয়ে এলো। তাদের সঙ্গে আছে 3 জন পাকিস্তানি পুলিশ। তাদের পেছনে পেছনে থানার ওসি। নাইমুল উঠে এলো থানা কম্পাউন্ডের পাকা বারান্দায়। থানার ওসির দিকে তাকিয়ে বলল, ওসি সাহেব ভালো আছেন? হতভম্ব ওসি বলল, জি স্যার, আপনাদের বিশাল পুলিশ বাহিনী স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, আর আপনি এদের হয়ে কাজ করছেন? এটা কেমন কথা? আপনি একটা কাজ করুন, মিলিটারিদের বেঁধে ফেলুন। জি স্যার। এটা সংখ্যায় এত কম কেন? বেশি থাকার কথা না? বেশিই ছিল। পরশু সকালবেলা জরুরি মেসেজ পাঠিয়ে নিয়ে গেছে। এখানে ওয়্যারলেস আছে? জি স্যার, আছে। থানা যে অ্যাটাক হয়েছে সেই মেসেজ কি গেছে? জি না। যায় নাই কেন? অপারেটর নাই স্যার। মিলিটারিদের বেঁধে সঙ্গে করে ব্রিজের কাছে যান। ব্রিজ উড়ানোর ব্যাপারে সাহায্য করুন। জি স্যার। নাইমুল মিলিটারি ক্যাপ্টেনের দিকে তাকিয়ে শান্ত গলায় ইংরেজিতে বলল, তোমরা আত্মসমর্পণ করেছ। জেনেভা কনভেনশন অনুযায়ী তোমাদের দেখা আমার দায়িত্ব। সমস্যা হচ্ছে আমরা একটা গেরিলা ইউনিট, দেশের ভেতর ঘুরে ঘুরে কাজ করি। তোমাদের সঙ্গে করে নিয়ে ঘোরা আমার পক্ষে সম্ভব না, ইচ্ছা থাকলেও সম্ভব না। তাছাড়া আমাদের মুক্তিবাহিনীর অনেক সদস্য তোমাদের হাতে ধরা পড়েছে। তাদের প্রত্যেককে তোমরা ফায়ারিং স্কোয়াডের কাছে পাঠিয়েছ। তোমাদের বেলাতেই বা অন্যরকম হবে কেন? হাশেম চেয়ারম্যান অত্যন্ত বিস্মিত হয়ে দেখলেন মুক্তিযোদ্ধার দলটা ফজরের আগে আগে তার বাড়িতে খেতে এলো। দলের কমান্ডার খাবার সময় বিনীত গলায় বাড়ির মহিলাদের কাছে কাঁচামরিচ চাইল। এই ভদ্র বিনয়ী ছেলে নাকি কিছুক্ষণ আগে 5 জন মিলিটারি, 3 জন পশ্চিম পাকিস্তানি পুলিশকে ব্রিজের উপর থেকে গুলি করে পানিতে ফেলে দিয়েছে। রফিক গোলাগুলি শুরু হওয়া মাত্র পালিয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার সময় সে আবারও উপস্থিত হলো এবং অত্যন্ত স্বাভাবিকভাবে খাবার তদারকি করতে লাগলো। একবার শুধু ফাঁক পেয়ে নাইমুলকে বলল, স্যার, যতদিন জীবন আছে আমি আপনার সাথে আছি, আর আপনারা ছাইরা যাব না। ভয় পাইয়া দৌড় দিছিলাম, আমি গু খাই। রফিক তার কথা রেখেছিল। কাঁচপুর অপারেশনে মৃত্যুর আগ পর্যন্ত সে নাইমুলের সঙ্গেই ছিল। সে খুব ভালো এসএমজি চালাতে শিখেছিল। কাঁচপুর অপারেশনে গুলিবিদ্ধ হবার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে এসএমজিতে গুলিবর্ষণ করেছিল বলেই নাইমুল তার দল নিয়ে পালাতে পেরেছিল। একই ধরনের বীরত্ব দেখিয়েছিলেন আরেকজন, তিনি সিপাহী হামিদুর রহমান। ধলই বর্ডার আউটপোস্ট আক্রমণের সময় আমৃত্যু মেশিনগানের গুলিবর্ষণ করে তিনি তার প্লাটুনকে পশ্চাৎ অপসারণের সুযোগ করে দেন। তার প্রাণের বিনিময়ে পুরো প্লাটুন রক্ষা পায়। সিপাহী হামিদুর রহমানকে বীরশ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হয়। রফিকের নাম মুক্তিযোদ্ধার তালিকাতেও নেই। তার চোখ কালো চশমায় ঢাকা,
গায়ে ধবধবে সাদা হাফাতা গেঞ্জি, বসেছেন রিজু ভঙ্গিতে। বাঁ হাতের কবজিতে পড়া ঘড়ির বেল্ট সামান্য বড় হয়ে যাওয়ায় হাত নাড়ানোর সময় ঘড়ি উঠানামা করছে। এতে তিনি সামান্য বিরক্ত, তবে বিরক্তি বোঝার উপায় নেই। যে চোখ মানবিক আবেগ প্রকাশ করে, সে চোখ তিনি বেশিরভাগ সময় কালো চশমায় ঢেকে রাখতে ভালোবাসেন। মানুষটার চারপাশে এক ধরনের রহস্য আছে। তার নাম জিয়াউর রহমান। তিনি তাঁবুর বাইরে কাঠের ফোল্ডিং চেয়ারে বসে আছেন। চারপাশের দৃশ্য অতি মনোরম। যেদিকে চোখ যায় জঙ্গলময় উঁচু পাহাড়, কোনো জনবসতি নেই। জায়গাটা মেঘালয় রাজ্যের ছোট্ট শহর তুরা থেকেও মাইল 10 দূরে। নাম তেলঢালা। মেজর জিয়া ঘন জঙ্গলের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ ফেরালেন আকাশের দিকে। আকাশে মেঘের আনাগোনা। এই মেঘে বৃষ্টি হয় না, তবে এই অঞ্চলের বৃষ্টির ঠিক নেই। যে কোনো মুহূর্তে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামতে পারে। প্রায় স্বর্গের কাছাকাছি অপূর্ব বনভূমিতে জড়ো হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম, 3য় এবং 8ম ব্যাটালিয়ন। তাদের নিয়ে গঠন করা হয়েছে দুর্ধর্ষ এক পদাতিক ব্রিগেড, নাম জেড ফোর্স। জিয়াউর রহমানের নামের আদ্যক্ষর জেড দিয়ে এই ফোর্সের নামকরণ। জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়ার মন খানিকটা খারাপ, কারণ তিনি খবর পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানী তার বিষয়ে খানিকটা বিরক্তি প্রকাশ করেছেন। মেজর জিয়ার নির্দেশে 1ম ইস্ট বেঙ্গলের কামালপুর বর্ডার আউটপোস্ট আক্রমণ জেনারেল ওসমানীর মতে উচ্চাভিলাষী পরিকল্পনা। কামালপুর আক্রমণ করতে গিয়ে 1ম ইস্ট বেঙ্গলের 3 জন শহীদ হন, 66 জন আহত। ডেল্টা কোম্পানির কমান্ডার সালাউদ্দিন শহীদ হন। ব্রাভো কোম্পানির কমান্ডার হাফিজউদ্দিন গুরুতর আহত হন। দুটো কোম্পানি কমান্ডারবিহীন হয়ে পড়ে। জেনারেল ওসমানীর মতে, যেহেতু আমাদের লোকবল অস্ত্রবল কম, সেহেতু রক্তক্ষয়ী দুর্ধর্ষ পরিকল্পনায় যাওয়া ঠিক না। মেজর জিয়ার মত হচ্ছে, আমি দেশের ভেতর যুদ্ধ করছি, কখন কি করব সেই সিদ্ধান্ত আমি নেব। সেনাবাহিনী প্রধান, যিনি থাকেন বাংলাদেশ সরকারের দপ্তরে, তিনি পরিস্থিতি জানেন না। মেজর জিয়া এফ ফোর্সের অধিনায়ক মেজর কে এম শফিউল্লাহ এবং কে ফোর্সের অধিনায়ক মেজর খালেদ মোশাররফের সঙ্গে এক বৈঠকেও খোলাখুলি নিজের এই মত প্রকাশ করেন। তার কথা হলো, গেরিলা ধরনের এই যুদ্ধে আমাদের সেনাবাহিনীর সর্বাধিনায়কের প্রয়োজন নেই। আমাদের দরকার কমান্ড কাউন্সিল। সবচেয়ে বড় কথা, সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত কেউ সেনাবাহিনীর প্রধান হতে পারেন না। মেজর জিয়ার এই মনোভাব জেনারেল ওসমানীর কানে পৌঁছেছিল। সঙ্গত কারণে এই মন্তব্য তার কাছে ভালো লাগেনি। তাঁবুর ভেতরে কিছু সময় কাটিয়ে মেজর জিয়া আবার বের হয়ে আগের জায়গায় বসলেন। এবার তার হাতে 2 লাইনের একটা ইংরেজিতে লেখা চিঠি। চিঠিটি তিনি লিখেছেন পাকিস্তানের মেজর জেনারেল জামশেদকে। এখন তিনি ঢাকায় 36তম ডিভিশনের প্রধান। মেজর জিয়া যখন পাঞ্জাব রেজিমেন্টে ছিলেন, তখন মেজর জেনারেল জামশেদ ছিলেন তার কমান্ডিং অফিসার। চিঠিতে মেজর জিয়া লিখেছেন, ডিয়ার জেনারেল জামশেদ, মাই ওয়াইফ খালেদা ইজ আন্ডার ইয়োর কাস্টাডি। ইফ ইউ ডু নট ট্রিট হার উইথ রেসপেক্ট, আই উড কিল ইউ সামডে। মেজর জিয়া। এই চিঠি দেয়া হলো মেজর শাফায়েতকে। মেজর শাফায়েত চিঠিটি ঢাকায় পোস্ট বক্সের ডাকবাক্সে ফেলার ব্যবস্থা করলেন। মজার ব্যাপার হলো, এই চিঠি মেজর জেনারেল জামশেদের হাতে পৌঁছেছিল। সূত্র, রক্তে ভেজা 71, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। সূত্র, দৈনিক বাংলা, তারিখ 2রা জানুয়ারি 1972। শিরোনাম, মেজর জিয়ার পরিবারের উপর পাকবাহিনীর নির্যাতনের বিবরণ। মেজর জিয়া যখন দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিলেন, হানাদার খান সেনারা তখন তার পরিবার পরিজনের উপর ঝাঁপিয়ে পড়েছিল। মঞ্জুর আহমেদ প্রদত্ত। বাংলাদেশ মুক্তিযুদ্ধের বীর নায়ক মেজর, বর্তমানে কর্নেল জিয়া যখন হানাদার পাকবাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে নাজেহাল করে তুলছিলেন, তখন তার প্রতি আক্রোশ মেটাবার ঘৃণ্য পন্থা হিসেবে খান সেনারা নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার আত্মীয় স্বজন পরিবার পরিজনদের ওপর। তাদের এই প্রতিহিংসার লালসা থেকে রেহাই পাননি কর্নেল জিয়ার ভাইরা, শিল্পোন্নয়ন সংস্থার সিনিয়র কোঅর্ডিনেশন অফিসার জনাব মোজাম্মেল হক।
চট্টগ্রাম শহর শত্রু কবলিত হবার পর বেগম খালেদা জিয়া যখন বোরখার আবরণে আত্মগোপন করে চট্টগ্রাম থেকে স্টিমারে পালিয়ে নারায়ণগঞ্জে এসে পৌঁছেন, তখন জনাব মোজাম্মেল হকই তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসেন। সেদিন ছিল ১৬ই মে। ঢাকা শহরে কারফিউ, নারায়ণগঞ্জেও সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয়েছিল। এরই মধ্যে তিনি তার গাড়িতে রেড ক্রস ছাপ এঁকে ছুটে গিয়েছিলেন নারায়ণগঞ্জ টার্মিনালে। বেগম জিয়াকে নিয়ে আসার দিন ১০ পর ২৬শে মে শিল্পোন্নয়ন সংস্থায় হক নাম সংবলিত যত অফিসার আছেন সবাইকে ডেকে পাক সেনারা কর্নেল জিয়ার সঙ্গে কারোর কোনো আত্মীয়তা আছে কিনা জানতে চায়। জনাব মোজাম্মেল হক বুঝতে পারেন বিপদ ঘনিয়ে আসছে। তিনি সেখানে কর্নেল জিয়ার সাথে তার আত্মীয়তার কথা গোপন করে অসুস্থতার অজুহাতে বাসায় ফিরে আসেন এবং অবিলম্বে বেগম জিয়াকে তার বাসা থেকে সরাবার ব্যবস্থা করতে থাকেন। কিন্তু উপযুক্ত কোনো স্থান না পেয়ে শেষ পর্যন্ত ২৮শে মে তিনি তাকে ধানমন্ডিতে তার এক মামার বাসায় কয়েকদিনের জন্য রেখে আসেন এবং সেখান থেকে ৩রা জুন তাকে আবার জিওলজিক্যাল সার্ভের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব মুজিবুর রহমানের বাসা এবং এরও কয়েকদিন পর জিওলজিক্যাল সার্ভের ডেপুটি ডিরেক্টর জনাব এস.কে আবদুল্লার বাসায় স্থানান্তরিত করেন। এরই মধ্যে ১৩ই জুন তারিখে পাক বাহিনীর লোকেরা এসে হানা দেয় জনাব মোজাম্মেল হকের বাড়িতে। জনৈক কর্নেল খান এই হানাদার দলের নেতৃত্ব করেছিল। কর্নেল খান বেগম জিয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং জানায় যে এই বাড়িতে তারা বেগম জিয়াকে দেখেছে। জনাব হকের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে তার ১০ বছরের ছেলে ডনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ডন কর্নেল খানকে পরিষ্কারভাবে জানায় যে গত ৩ বছরে সে তার খালাকে দেখেনি। সমস্ত চেষ্টা ব্যর্থ হলে খান সেনারা তার বাড়ি তল্লাশি করে, কিন্তু বেগম জিয়াকে সেখানে না পেয়ে হতোদ্যম হয়ে ফিরে যায়। যাবার আগে জানিয়ে যায়, সত্যি কথা না বললে আপনাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হবে। এরপরই জনাব হক বুঝতে পারেন সর্বক্ষণ তাকে অনুসরণ করা হচ্ছে। যেখানেই যান সেখানেই তার পেছনে লেগে থাকে ফেউ। এই অবস্থায় তিনি মায়ের অসুখের নাম করে ছুটি নেন অফিস থেকে এবং সপরিবারে ঢাকা ছেড়ে যাবার ব্যবস্থা করতে থাকেন। ব্যবস্থা অনুযায়ী ১ জুলাই গাড়ি গ্যারেজে রেখে পেছন দরজা দিয়ে বেরিয়ে তারা দুটি অটোরিকশায় গিয়ে ওঠেন। উদ্দেশ্য ছিল ধানমন্ডিতে বেগম জিয়ার মামার বাসায় গিয়ে আপাতত ওঠা। কিন্তু সায়েন্স ল্যাবরেটরির কাছে আসতে একটি অটোরিকশা তাদের বিকল হয়ে যায়। এই অবস্থায় তারা কাছেই গ্রিন রোডে এক বন্ধুর বাসায় গিয়ে ওঠেন। কিন্তু এখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক বিরাট বিস্ময়। জনাব হক এখানে গিয়ে উঠতেই তার এই বিশিষ্ট বন্ধুর স্ত্রী তাকে জানান যে কর্নেল জিয়ার লেখা চিঠি তাদের হাতে এসেছে। চিঠিটা জনাব হককেই লেখা এবং এটি তার কাছে পাঠাবার জন্যে কয়েকদিন ধরেই তাকে খোঁজা হচ্ছে। তার কাছে লেখা কর্নেল জিয়ার চিঠি এ বাড়িতে কেমন করে এলো তা বুঝতে না পেরে তিনি যার পর্নায় বিস্মিত হন এবং চিঠিটা দেখতে চান। তার বন্ধুর ছেলে চিঠিটা বের করে দেখায়। এটি সত্যই কর্নেল জিয়ার লেখা কিনা বেগম জিয়াকে দিয়ে তা পরীক্ষা করিয়ে নেবার জন্যে তিনি তার বন্ধুর ছেলের হাত দিয়েই এটি জিওলজিক্যাল সার্ভের জনাব মুজিবুর রহমানের কাছে পাঠান। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় জনাব হক তার এই বন্ধুর বাড়িতে রাতের মতো আশ্রয় চান। তাদেরকে আরও নিরাপদ স্থানে রাখার আশ্বাস দিয়ে রাতে তাদেরকে পাঠানো হয় সূত্রাপুরের একটি ছোট্ট বাড়িতে। তার বন্ধুর ছেলেই তাদেরকে গাড়িতে করে এই বাড়িতে নিয়ে আসে। এখানে ছোট্ট একটি ঘরে তারা আশ্রয় করে নেন। কিন্তু পরদিনই তারা দেখতে পেলেন পাক বাহিনীর লোকেরা বাড়িটি ঘিরে ফেলেছে। জনাদশেক সশস্ত্র জওয়ান বাড়িটার সামনে দাঁড়িয়ে। এই দলের প্রধান ছিল ক্যাপ্টেন সাজ্জাদ আর ক্যাপ্টেন আরিফ। তারা ভেতরে ঢুকে কর্নেল জিয়া ও বেগম জিয়া সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জনাব হক ও তার স্ত্রী জিয়ার সাথে তাদের কোনো সম্পর্কের কথা অস্বীকার করে যান, কিন্তু ক্যাপ্টেন সাজ্জাদ জনাব ও বেগম হকের সাথে তোলা বেগম জিয়ার একটি গ্রুপ ছবি বের করে দেখালে তারা জিয়ার সাথে সম্পর্কের কথা স্বীকার করেন। তবে তারা জানান কর্নেল ও বেগম জিয়া কোথায় আছেন তা তারা জানেন না। এই পর্যায়ে বিকেল ৫টার দিকে জনাব হক ও তার স্ত্রীকে সামরিক বাহিনীর একটি গাড়িতে তুলে মালিবাগের মোড়ে আনা হয় এবং এখানে মৌচাক মার্কেটের সামনে তাদেরকে সন্ধে পর্যন্ত গাড়িতে বসিয়ে রাখা হয়। এখানেই তাদেরকে জানানো হয় যে বেগম জিয়াকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাদেরকে দ্বিতীয় রাজধানী এলাকা ঘুরিয়ে আবার সূত্রাপুরের বাসায় এনে ছেড়ে দেয়া হয়। এখান থেকে রাতে তারা গ্রিন রোডে জনাব হকের বন্ধুর বাসায় আসেন এবং সেখান থেকে ফিরে আসেন খিলগাঁয়ে তার নিজের বাসায়। উল্লেখযোগ্য যে
এই দিনই জনাব এস.কে আবদুল্লার সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেগম জিয়া ও জনাব আবদুল্লাহকে এবং একই সাথে জনাব মুজিবুর রহমানকেও পাকবাহিনী গ্রেফতার করে এবং 5 জুলাই তারিখে জনাব মোজাম্মেল হক অফিসে কাজে যোগ দিলে সেই অফিস থেকে ক্যাপ্টেন সাজ্জাদ তাকে গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। ক্যান্টনমেন্টে তাকে FIU ফিল্ড ইনভেস্টিগেশন ইউনিট অফিসে রাত 10টা পর্যন্ত বসিয়ে রাখা হয় এবং 10টায় তাকে স্কুল রোডের সেলে নিয়ে যাওয়া হয়। সেলে প্রবেশের আগে তার ঘড়ি আংটি খুলে নেওয়া হয় এবং মানিব্যাগটিও নিয়ে নেওয়া হয়। সারাদিন অভুক্ত থাকা সত্ত্বেও তাকে কিছুই খেতে দেয়া হয়নি। পরদিন সকালে তাকে 1 কাপ মাত্র ঠান্ডা চা খাইয়ে নিয়ে যাওয়া হয় ক্যাপ্টেন সাজ্জাদের অফিসে। সাজ্জাদ তাঁর কাছে তার পরিকল্পনার কথা জানতে চায়। তিনি তার কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেন। ক্যাপ্টেন সাজ্জাদ এতে তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করে এবং শাস্তি হিসেবে তাকে বৈদ্যুতিক শক দেবার হুমকি দেখায়। কিন্তু এরপরও কোনো কথা আদায় করতে না পেরে ক্যাপ্টেন সাজ্জাদ তাকে 1000 ওয়াটের উজ্জ্বল আলোর নিচে শুইয়ে রাখার হুকুম দেয়। হুকুম মতো রাতে তাকে তার সেলে চিৎ করে শুয়ে মাত্র হাত দেড়েক ওপরে ঝুলিয়ে দেয় 500 পাওয়ারের 2টি অত্যুজ্জ্বল বাল্ব। প্রায় 4 ঘন্টা অসহ্য যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। পরদিন আবার তাকে ক্যাপ্টেন সাজ্জাদের কাছে নিয়ে যাওয়া হয় এবং সাজ্জাদ আবার তার পরিকল্পনার কথা জানতে চায় শেখ মুজিবুর রহমানের সাথে তার কি কথা হয়েছে, তিনি ভারতে চলে যাবার পরিকল্পনা করেছিলেন কিনা। জনাব হক এসব কিছুই অস্বীকার করলে ক্যাপ্টেন সাজ্জাদ তার ঘাড়ে প্রচণ্ড আঘাত হানে। এরপর তার সেলে 24 ঘন্টা 1000 ওয়াটের বাতি জ্বালিয়ে রাখার হুকুম দেয়। বেলা 1টায় তাকে সেলে এনেই বাতি জ্বালিয়ে দেয়া হয়। ঘণ্টা কয়েক পরেই তিনি অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। চিৎকার করে তিনি একটি কথাই বলতে থাকেন, আমাকে একবারেই মেরে ফেলো, এভাবে তিলে তিলে মেরো না। তিনি যখন অসহ্য যন্ত্রণায় চিৎকার করছিলেন তখন তার দরজার সামনে এসে দাঁড়িয়েছিল একজন পাঠান হাবিলদার। তার এই করুণ আরতি বোধহয় হাবিলদারটি সইতে পারেনি। তারও হৃদয় বোধহয় বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠেছিল মানুষের ওপর মানুষের এই নিষ্ঠুর জুলুম দেখে। আর তাই বোধহয় সে সেন্ট্রিকে ডেকে হুকুম দিয়েছিল বাতি নিভিয়ে দিতে। বলেছিল কোনো জিপ আসার শব্দ পেলেই যেন বাতি জ্বালিয়ে দেয়, আবার জিপটি চলে যাবার সাথে সাথেই যেন বাতি নিভিয়ে দেয়া হয়। এরপর ক্যাপ্টেন সাজ্জাদ তাকে আরও কয়েকদিন জিজ্ঞাসাবাদ করে এবং নতুন ধরনের নির্যাতন চালায়। তার কাছ থেকে সারাদিন ধরে একটির পর একটি বিবৃতি লিখিয়ে নেওয়া হয় এবং তার সামনেই সেগুলি ছিঁড়ে ফেলে আবার তাকে সেগুলি লিখতে বলা হয় এবং যথারীতি আবার তা ছিঁড়ে ফেলে আবার সেই একই বিবৃতি তাকে লিখতে বলা হয় এবং আবার তা ছিঁড়ে ফেলা হয়। এই অবস্থায় ক্লান্তি ও অবসন্নতায় তিনি লেখার ক্ষমতাও হারিয়ে ফেলেন। এদিকে 1000 ওয়াটের উজ্জ্বল আলোর নিচে থাকার ফলে তিনি দৃষ্টিশক্তিও প্রায় হারিয়ে ফেলেন। দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্যই বুঝতে পারতেন না। 26 জুলাই বিকেলে তাকে ইন্টারস্টেট স্ক্রিনিং কমিটির ছাউনিতে নিয়ে যাওয়া হয়। এখানে একটি ছোট্ট কামরায় তারা মোট 110 জন আটক ছিলেন। বিকেল 5টার দিকে তাকে বের করে রান্নাঘরের বড় বড় পানির ড্রাম ভরার কাজ দেয়া হয়। এই কাজে আরও একজনকে তার সাথে লাগানো হয়। তিনি হচ্ছেন জিওলজিক্যাল সার্ভের জনাব এস.কে আবদুল্লাহ। তারা দুজনে প্রায় 1.5 মাইল দূরের ট্যাপ থেকে বড় বড় বালতিতে করে পানি টেনে 3টি বড় ড্রাম ভরে দেন। রাতে লাইন করে দাঁড় করিয়ে তাদেরকে একজন একজন করে খাবার দেয়া হয়। এতদিন পরে এই প্রথম তিনি খেতে পান গরম ভাত ও গরম ডাল। পরদিন সকালে তার এবং আরও অনেকের মাথার চুল সম্পূর্ণ কামিয়ে দেয়া হয়। এখানে বিভিন্ন কামরায় তাকে কয়েকদিন আটকে রাখার পর 6 আগস্ট নিয়ে যাওয়া হয় ফিল্ড ইনভেস্টিগেশন সেন্টারে। মেজর ফারুকি ছিল এই কেন্দ্রের প্রধান এবং এখানে সকলের ওপর নির্যাতন করার দায়িত্বে নিযুক্ত ছিল সুবেদার মেজর নিয়াজি। ফারুকি এখানে তাকে আবার জিজ্ঞাসাবাদ করে এবং তাকে বিবৃতি দিতে বলে, কিন্তু বিবৃতি লেখানোর নাম করে সে পুরনো নির্যাতন আবার শুরু হয়। একটানা 3 দিন ধরে তিনি একই বিবৃতি একের পর এক লিখে গেছেন এবং তার সামনে তা ছিঁড়ে ফেলে আবার এই একই বিবৃতি তাকে লিখতে বলা হয়েছে। 9 আগস্ট তাকে দ্বিতীয় রাজধানীতে স্থানান্তরিত করা হয় এবং এখানে বিভিন্ন কক্ষে তাকে প্রায় 1.5 মাস আটকে রাখার পর 21 সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে 30 অক্টোবর তিনি মুক্তি পান। ইতিমধ্যে রাজাকাররা 3 দফা তার বাড়িতে হামলা চালিয়ে সর্বস্ব লুটপাট করে নিয়ে যায়।
সর্বশেষ গত ১৩ই ডিসেম্বর তারা তার গাড়িটিও নিয়ে যায়। সূত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র ৮ম খণ্ড, পৃষ্ঠা ৪৭৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য মন্ত্রণালয়।